আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি 52 টিভিতে। ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলের যুদ্ধাপরাধের তদন্ত শুরু। ইরাকে ভয়াবহ রকেট হামলা, মার্কিন কন্ট্রাক্টরের মৃত্যু। অন্যদিকে মার্কিন ঘাঁটিতে হামলায় ইসরায়েলকে নিয়ে সন্দেহ ইরানের। ভয়ানক অবস্থা মিয়ানমারে, একদিনে নিহত 38 বিক্ষোভকারী। এদিকে সেনাবাহিনীর আদেশ মানবেন না, তাই মিয়ানমার থেকে পালিয়ে ভারতে গেল 3 বার্মিজ পুলিশ। সেই গ্রিসের প্রতি সহায়তার হাত বাড়াল তুরস্ক। এবং তিস্তার পানিয়ার সীমান্ত হত্যা নিয়ে আগের অবস্থানেই ভারত। ঢাকা সফরে এসে যে কথা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ অবধি আমাদের সাথে থাকুন। ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে কিনা সে বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। আইসিসির প্রধান প্রসিকিউটর ফাতু বেনসৌদার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা বিবিসি এ তথ্য জানিয়েছে। বিবিসির খবরে বলা হয়, 2014 সালে গাজায় সহিংসতা চলাকালীন ইসরায়েলি সামরিক বাহিনী, ইসরায়েলি কর্তৃপক্ষ, হামাস ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর মাধ্যমে অপরাধ সংঘটিত হয়েছে বলে বিশ্বাস করার যুক্তিসঙ্গত ভিত্তি রয়েছে বলে জানান ফাতু বেনসৌদা। বিবৃতিতে তিনি বলেছেন, ফিলিস্তিনের পরিস্থিতি বিবেচনায় আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটরের কার্যালয়ে তদন্ত শুরুর বিষয়টি আজ নিশ্চিত করছি। তদন্তটি স্বাধীন, নিরপেক্ষ ও প্রভাবমুক্ত, ভয় বা পক্ষপাতহীনভাবে পরিচালিত হবে। ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ শতাই আইসিসির পদক্ষেপকে ন্যায় বিচার এবং মানবতা জয় বলে উল্লেখ করেছেন। এবারে তুরস্ক গ্রিস প্রসঙ্গ। ভূমিকম্প আঘাত হানার পর গ্রিসের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে তুরস্ক। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বুধবার গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করে দেশটির জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এই খবর দিয়েছে। টুইটারে মন্ত্রণালয় জানায়, ভূমিকম্প মধ্য গ্রিসে আঘাত হানার পর নিকোস ডেন্ডিয়াসকে ফোন করে সহমর্মিতা জানান মেভলুত কাভসোগলু। এ সময় তুর্কি পররাষ্ট্রমন্ত্রী প্রয়োজন পড়লে তার দেশ সহায়তা দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানান। এ ফোন কলের সময় জর্জিয়ার পররাষ্ট্রমন্ত্রী ডেভিড জালকালিয়ানি তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর পাশে ছিলেন। তিনিও এ সময় গ্রিসের প্রতি সহমর্মিতা ও সহায়তার কথা জানান। সরকারি সফরে জালকালিয়ানি আঙ্কারায় রয়েছেন বলে জানানো হয়। এথেন্সের জিও ডাইনামিক্স ইনস্টিটিউট জানায়, 6 মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল উত্তর পশ্চিমের শহর লারিসা। এটি গ্রিসের 5ম বৃহত্তম জন অধ্যুষিত শহর। স্থানীয় সময় বুধবার বেলা 12:15টার দিকে কম্পন অনুভূত হয়। এতে এখনও হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সম্প্রতি পূর্ব ভূমধ্যসাগরে গ্যাসের মজুদ অনুসন্ধান নিয়ে গ্রিস ও তুরস্কের মধ্যে উত্তেজনা ব্যাপকভাবে বেড়ে যায়। তুরস্ক গ্রিক দ্বীপ কাস্তেল লরিজোর জলসীমার কাছে তেল অনুসন্ধানী গবেষণা জাহাজ পাঠায়, যে এলাকাটি দক্ষিণ পশ্চিম তুরস্কের সামান্য দূরে। এর জবাবে গ্রিস কয়েকটি ইইউ দেশ এবং সংযুক্ত আরব আমিরাতকে সঙ্গে নিয়ে সেখানে নৌমহড়া চালায়। তুরস্ক ও গ্রিস উভয় দেশই ন্যাটো জোটের সদস্য। তাছাড়া গ্রিস ইউরোপীয় ইউনিয়নের সদস্য এবং তুরস্কের ইইউ সদস্য হওয়ার প্রক্রিয়া এখনও চলছে। সম্প্রতি তুরস্ক ইস্তাম্বুলের হাইয়া সোফিয়াকে পুনরায় মসজিদে পরিণত করে, যা কয়েক শতাব্দী ধরে খ্রিস্টান অর্থোডক্স গির্জা ছিল। এ পদক্ষেপের কড়া বিরোধিতা করেছিল গ্রিস। সাম্প্রতিক উত্তেজনাকে কেন্দ্র করে বিপুল অস্ত্রের সমাবেশও ঘটায় দুই দেশ। এবারে ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা প্রসঙ্গ। ইরাকের আইন আল আসাদ ঘাঁটিতে নতুন করে যে রকেট হামলা হয়েছে তাতে এক মার্কিন কন্ট্রাক্টরের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার ওই ঘাঁটি লক্ষ্য করে অন্তত 13টি রকেট হামলা চালানো হয়, যেখানে রয়েছে মার্কিন স্থাপনা ও বিপুল সংখ্যক সেনা। অবশ্য পশ্চিম ইরাকের বিখ্যাত ওই ঘাঁটিতে হামলায় কোনো মার্কিন সেনা হতাহত হয়নি বলে জানানো হয়েছে। এর আগেও ওই ঘাঁটি লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে। মার্কিন সেনাবাহিনীর এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানান, 8 কিলোমিটার দূর থেকে ওই রকেটগুলো ছোড়া হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তবে কারা এ কাজ করেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে মার্কিন সামরিক ঘাঁটিতে রকেট হামলার রহস্যজনক উল্লেখ করে এতে ইহুদিবাদী ইসরায়েল জড়িত থাকতে পারে সন্দেহ প্রকাশ করেছে ইরান। গতকাল বুধবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে কাতারের আল জাজিরা টেলিভিশনের আরবি বিভাগকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই বলেছেন। তবে ওয়াশিংটন সাধারণত এ ধরনের হামলার জন্য ইরান সমর্থিত বিভিন্ন প্রতিরোধকামী সংগঠনকে দায়ী করে থাকে। যদিও বিষয়টি ইরান অস্বীকার করেছে। তারা সন্দেহ করছে ইসরায়েলকে। ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, এক মার্কিন কন্ট্রাক্টর রকেট হামলা শুরু হওয়ার পর জীবন বাঁচাতে নিরাপদ আশ্রয় খুঁজছিলেন। এ সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকদিন আগেই উত্তর ইরাকে মার্কিন দূতাবাস এবং সামরিক ঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়। এর জবাবে সিরিয়ায় বিদ্রোহীদের ঘাঁটি লক্ষ্য করে বোমাবর্ষণ করে আমেরিকা। তবে গতকাল বুধবার যে রকেট হামলা চালানো হয়েছে তা বিগত কয়েক মাসের মধ্যে সবচেয়ে বড় হামলার ঘটনা। সর্বশেষ হামলার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং পেন্টাগনের পক্ষ থেকে যথোচিত জবাব দেওয়ার কথা বলা হয়েছে। পেন্টাগনের এক মুখপাত্র জানিয়েছেন, হামলার পিছনে কাদের হাত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। বেশ কিছু তথ্য ইতোমধ্যেই হাতে এসেছে। ইরাকি প্রশাসনের কাছে এ ব্যাপারে আরও তথ্য চাওয়া হয়েছে, তবে তথ্য পাওয়া গেলেই ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বিশেষজ্ঞরা মনে করছেন, ইরানি জেনারেল কাসেম সোলেইমানি নিহত হওয়ার পর থেকে এই ধরনের হামলা বেড়ে গেছে। আর পিছনে রয়েছে ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠী। এই ইস্যুতে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে ইরানের সঙ্গে কার্যত যুদ্ধাবস্থা তৈরি হয়েছিল। পরবর্তীতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়, কিন্তু গত কয়েকদিনে যেভাবে মার্কিন সেনা ঘাঁটিতে রকেট হামলার ঘটনা ঘটেছে তাতে আবারও পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এবারে মিয়ানমার প্রসঙ্গ। মিয়ানমারের লাশের মিছিল থামছেই না। মাত্র একদিনেই পুলিশের গুলিতে নিহত হয়েছেন ৩৮ জন বিক্ষোভকারী। সামরিক সরকার বিরোধী বিক্ষোভ শুরুর পর গতকাল বুধবারই ছিল সবচেয়ে রক্তক্ষয়ী দিন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, মিয়ানমারের অন্তত ৩টি শহরে আন্দোলনকারীদের উপর সরাসরি গুলি চালিয়েছে পুলিশ। গতকালের ঘটনাসহ ১ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত দেশটিতে নিহতের সংখ্যা ৬০ ছাড়িয়েছে। দেশটিতে নিযুক্ত জাতিসংঘের দূত ক্রিস্টাইন্স রানার বার্গেনার বুধবারের ঘটনাকে রক্তাক্ত দিন হিসেবে উল্লেখ করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কোনো সতর্কতা ছাড়াই পুলিশ সদস্যরা বিক্ষোভকারীদের উপর নির্বিচারে গুলি চালান। এর মধ্যে মিয়ানমারের কেন্দ্রস্থল মনিয়ায় গুলিতে ৪ জন নিহত হন। এছাড়া আহত হন কমপক্ষে ৩০ জন। ইয়াঙ্গুন, মান্দালি এবং মিনগিয়ানে অন্যদের প্রাণহানি ঘটে। ইয়াঙ্গুনের একটি বিক্ষোভে গুলিতে ১৯ জন আহত হয়েছেন বলেও জানা গেছে। বিক্ষোভকারীরা জানান, এদিন নিরাপত্তা বাহিনীর সদস্যরা টিয়ার শেল, রাবার বুলেট ছাড়াও প্রাণঘাতী গুলি ব্যবহার করেন। একজন বলেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা জলকামান ব্যবহার না করে সরাসরি গুলি চালান বিক্ষোভে। গত ১ ফেব্রুয়ারি সামরিক বাহিনী অভ্যুত্থানের মাধ্যমে অং সান সূচি সহ মিয়ানমারের নির্বাচিত সরকারের প্রেসিডেন্ট ও অধিকাংশ মন্ত্রীকে আটক করে। এর কয়েকদিন পর থেকেই দেশটির সর্বস্তরের জনতার রাস্তায় বিক্ষোভ শুরু করে। এদিকে মিয়ানমার থেকে পালিয়ে ৩ বার্মিজ পুলিশ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরাম পার হয়ে দেশটিতে আশ্রয় চেয়েছেন। ভারতীয় প্রশাসনকে উদ্ধৃত করে এমনই এক প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স। জানা গেছে, মিয়ানমারের সেনাবাহিনীর আদেশ মানবেন না ওই ৩ পুলিশ সদস্য, তাই অভ্যুত্থান না মেনে দেশটি থেকে পালিয়ে ভারতে প্রবেশ করেছেন। তারা প্রত্যেকেই পুলিশের কনস্টেবল হিসেবে দায়িত্বরত ছিলেন। সবশেষ জানিয়ে দিচ্ছি বাংলাদেশ ভারত প্রসঙ্গ। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকা সফরের প্রস্তুতি চূড়ান্ত করতে ঢাকায় আসা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে ভারত সরকার আগের অবস্থানেই আছে। একই সঙ্গে সীমান্ত হত্যা বন্ধের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সীমান্তে অপরাধ কমানোর বিষয়ে জোর দিয়েছেন এবং বলেছেন, তাদের লক্ষ্য হল অপরাধ নয়, মৃত্যুও নয়। সীমান্তের ক্ষেত্রে এ নীতির উপর জোর দিয়া। ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সাথে বৈঠকের পর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যৌথ ব্রিফিংয়ে নিজের বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি। প্রসঙ্গত, মুজিব জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে আগামী ২৬শে মার্চ দুদিনের সফরে ঢাকায় আসার কর্মসূচি রয়েছে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। একই সঙ্গে বাংলাদেশ ও ভারত তাদের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্করও ৫০ বছর যৌথভাবে উদযাপন করছে চলতি বছরেই। এর আগে গত ১৭ই ডিসেম্বর ভার্চুয়াল বৈঠক করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোদী সফর নিয়ে চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবেই এস জয়শঙ্কর একদিনের সফরে আজ ঢাকায় আসেন। মোদীর সফর নিয়ে চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবেই এস জয়শঙ্কর একদিনের সফরে আজ ঢাকায় আসেন। ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলেন, করোনার কারণে একটি কঠিন সময় যাচ্ছে এবং দুই দেশ স্বাস্থ্য ও অর্থনৈতিক ক্ষেত্রে পরস্পরকে সহায়তা করছে। ভারত থেকে বাংলাদেশে কোভিড ভ্যাকসিন দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, বৈঠকের সম্পর্কে নানা দিক তারা পর্যালোচনা করেছেন। দুদেশের সম্পর্কের মধ্যে ব্যাপক সম্ভাবনা আছে। অর্থনীতি, যোগাযোগ ও দুদেশের জনগণের মধ্যকার সম্পর্ক, এসব বিষয়ে দুদেশের দারুণ সম্ভাবনা আছে। সীমান্তে হত্যা নিয়ে বাংলাদেশে যে উদ্বেগ রয়েছে তা নিয়ে এক প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে এ বিষয়টি আলোচনায় এসেছে। বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি। প্রত্যেকটি মৃত্যুই দুঃখজনক, কিন্তু কেন হচ্ছে বা সেখানে সমস্যা আসলে কি? সমস্যার কারণ হলো অপরাধ। তাই আমাদের লক্ষ্য হওয়া উচিত নো ক্রাইম নো ডেথ। আমি নিশ্চিত আমরা যৌথভাবে এতে দৃষ্টি দিতে পারব বলেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
6টি অভিন্ন নদীর পানি বণ্টন নিয়ে কাজ করছে ভারত ও বাংলাদেশ, কিন্তু তিস্তা নদীর পানি বণ্টন সমস্যা সমাধানে কোনো সময়সীমা নির্ধারণ করা গেছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ নিয়েও তারা আলোচনা করেছেন। আমরা আলোচনা করেছি, আমাদের পানি সম্পদ সচিবরা শিগগিরই বৈঠকে বসবেন। আমি নিশ্চিত তারা এটা আলোচনা করবেন। আমি জানি আপনারা সবাই এ বিষয়ে ভারত সরকারের অবস্থান জানেন এবং সেটার কোনো পরিবর্তন হয়নি। প্রসঙ্গত, তিস্তার পানি নিয়ে ভারতে পশ্চিমবঙ্গ সরকারের সম্মতি না পাওয়ায় কেন্দ্রীয় সরকার বাংলাদেশের সঙ্গে চুক্তিতে উপনীত হতে পারছে না গত কয়েক বছর ধরেই। 2008 সালের ডিসেম্বরের নির্বাচনে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দুদেশের মধ্যকার সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। এখন দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নেয়ার কথা বলেছেন এস জয়শঙ্কর। নতুন কোনো ক্ষেত্রে ভারত বাংলাদেশকে সহায়তা করতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এমন কোনো ক্ষেত্র নেই যেখানে দুই দেশ এখন একযোগে কাজ করছে না। সামনে গুরুত্বপূর্ণ ক্ষেত্রে হয়ে উঠতে পারে কানেক্টিভিটি। ভারত ও বাংলাদেশের মধ্যে সঠিক কানেক্টিভিটি হলে পুরো অঞ্চলের ভূ অর্থনীতির পরিবর্তন হবে, বঙ্গোপসাগরকে ভিন্ন দেখাবে এবং আমরা বিশ্বাস করি এটা সম্ভব। আমরা মনে করি তৃতীয় দেশকে অন্তর্ভুক্ত করেও এটা করা যায়। বে অফ বেঙ্গলে কানেক্টিভিটির ক্ষেত্রে আমরা জাপানকে নিয়ে কাজ করতে পারি, কারণ জাপানের সাথে আমাদের উভয় দেশের চমৎকার সম্পর্ক আছে, বলেন জয়শঙ্কর। তিনি বলেন, কানেক্টিভিটির পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে